সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ১৯-২০। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। পাহাড়ের চূড়ায় অবস্থিত দোচালা আলিশান ভিলার গা ডাবিয়ে নেওয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম নামছে না দু চোখের পাতায়। অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারো নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকেই। রুমের এক পাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানালাটা হাট করে খোলা। সেথা থেকে পাতলা ফিনফিনে সাফেদ পর্দা ছাপিয়ে হু হু করে বাসন্তিক হিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার। তবুও ঘুমকুমারির দেখা নেই। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্যাগবিরাস করতে করতেই দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালো কৃতিক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ, ঠোঁটের ভাঁজে সিগারেট ধরিয়ে, মুখে বিড়বিড়ানো অস্পষ্ট আওয়াজ। কি করব আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই। পাশ ফিরে তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই চাই। এটুকু বলেই কৃতিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটাই কঠিন্য রূপ ধারণ করলো। ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে। যেই মুহূর্তে মনটাকে আর মানাতে না পারবো, ঠিক সেই মুহূর্তে এইসব ফাকিং বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা, কিংবা এর চেয়ে আরো বড় কোনো বাধা সবকিছুকে জাস্ট উপড়ে ফেলে দিব আমি। মাইন্ড ইট অরোরা শেখ। সেই দিন আমার কাছে কেঁদে কেটেও লাভ হবে না। আমি এতটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয়, কেড়ে নেই। এক মনে হাজারো কথা আওড়ে কাবার্ড থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের ওপর পরে। শার্টের হাতার দুটো ভাঁজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায় কৃতিক। গভীর অমাবস্যা রাত। মাথার ওপর আজ আর চাঁদের দেখা নেই। ছোট বড় তারকাবাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসার আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ ওর রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে। চোখ জোড়া ঘুমাতে যাওয়ার জন্য নিষ্ফিস করছে সেই কখন থেকে, কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাটা ছেঁড়া জায়গাগুলোতে মলম কি লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছেও অনেকটা কেটে গিয়েছে। সেইখানটাতে আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে ওরও। আর খানিক বাদে বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশুতি আধার রাতে হাতড়ে বেড়ানো জোনাকি পোকা পরখ করছে, যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার। ওরও যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার কাছে প্রচণ্ড মনোযোগী, ঠিক তখনই কোনরূপ নক না করে পাসওয়ার্ড টিপে ওর রুমের ভেতরে প্রবেশ করে কৃতিক। এত রাতে আচমকা কারো উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে ওরও। মাথা তুলে কৃতিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিজের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে, মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয় সেটাও জানেন না? ম্যানারলেস লোক কোথাকার। তোর রুমে আবার আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্চি মেয়ে একটা। দেখি কোথায় লেগেছে। কথা বলতে বলতে অরুর কাছে এগিয়ে যায় কৃতিক। হাত বাড়িয়ে দেয় অরুর ঘাড়ের কাছে। অরু দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলল, আপনার চেয়ে ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি অতটাও ছোট নই। নিজের গোপনীয় ক্ষতটা কৃতিককে দেখাতে অরু সংকোচ বোধ করছে বুঝতে পেরে কৃতিক হাঁটু গেড়ে অরুর মুখোমুখি হয়ে বসে ওর এক পা তুলে নেয় নিজের অরুর ওপর। তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি? বিয়ের বয়স হয়েছে? কি? কৃতিক চোখ তুলে অরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো, বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি? কৃতিকের হঠাৎ করা সবলের মতো প্রশ্নে অরুর লজ্জায় চোখ বুজে আসছে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলে, ব্যথা পায়ে হাত কেন দিচ্ছেন? আরো ব্যথা দেব বলে। কৃতিকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেল অরুর। অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা কৃতিকের থেকে সরানোর চেষ্টা করে বলল, সত্যি আবার ব্যথা দিবেন? অরুর কথাটা বলতে যতক্ষণ, সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝংকার তুলে শব্দ করে হেসে উঠল কৃতিক। কৃতিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে অরুর ওষ্ঠাধর। চোখ দুটো হয়ে উঠেছে হাসির ডিমের মতো গোল গোল। ওকে সত্যি দেখছে, নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না অরু। অরুকে সে কখন থেকে হা হয়ে থাকতে দেখে কৃতিক নিজের চিরচারিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে, হা করে আসিস কেন? মাছি খাওয়ার শখ হয়েছে? কৃতিকের কথার পাশে অরু অবিশ্বাস্যের সুরে বলে ওঠে, আপনি হাসতেও পারেন?
অরুর কথায় কোনোরূপ প্রতিক্রিয়া না করে কৃতিক হাত বাড়িয়ে বলে, ওই পা দেখি। অরুর সামনে উকি দিয়ে দেখল ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এইড করে দিয়েছে কৃতিক। এরপর আরেকটা পাও নিজের অরুর ওপরে রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, এই পায়ের নুপুর কোথায়? অরু ঠোঁট উল্টে অসহায় সুরে বলল, হারিয়ে ফেলেছি। এই নুপুরটা আমার খুব পছন্দের ছিল জানেন, তাই তো একটা হারিয়ে যাওয়ার পরও আরেকটা খুলিনি। নূপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করে কৃতিক শুধালো, আচ্ছা ওরু, সেদিন ক্যাথলিন তোকে রেগেমেগে কি এমন বলেছিল? প্রথমে ওরু একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার মতো করে চট করে মিনমিনিয়ে ঠোঁট টিপে হেসে উঠে ও। কি ব্যাপার, হাসছিস কেন? ওরু হাসতে হাসতে জবাব দেয়, হাসবো না? এলিসা আপুর কাজিন তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গজগজ করতে করতে আমাকে কত কথাই না শোনালো সেই দিন। বলে কিনা আমাকে যাতে আপনার ধারে কাছে আর না দেখা যায়। আমি আসার পর থেকে আপনি নাকি বদলে গিয়েছেন। কথাটুকু বলে আবারও অট্টহাসিতে ফেটে পড়ে অরু। হাসতে হাসতে বলে, উনি তো আর জানেন না আমি আপনার চিরচরিত শত্রু। জানলে বোধহয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, এলিসা আপুর কাজিনের মাথায় নির্ঘাত সমস্যা আছে। কৃতিক নিজের হাতের কাজ থামিয়ে বলল, এমন কেন মনে হলো তোর? তো মনে হবে না? আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলছে আপুর কাজিন। আর মানুষ পেল না। আমি আর আপনি, সাপ আর বেজি। না না, দা আর কুমড়ো। কথা বলতে বলতে আবারও কুটকুটিয়ে হেসে ওঠে অরু। এতক্ষণ ধরে বসে বসে অরুর কথার বহর শুনে গেলেও ওর শেষ কথাটা বোধহয় পছন্দ হয়নি কৃতিকের। অরুর হাসি মুখের দিকে এক নজর বিভর্ষ চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটা শক্ত করে চেপে ধরল কৃতিক। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করে অরুর মনে হলো ওর কলিজা ধরে টান দিয়েছে কেউ। হঠাৎ করে প্রচণ্ড ব্যথায় আঁতকে উঠে প্রচণ্ড শব্দ করে চিৎকার দিয়ে উঠল অরু। আ! কি করছেন? ব্যথা দিচ্ছেন কেন? কৃতিক ওর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে, আমি তোর নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজ রক্তরাঙা হয়ে গেল, ভিজে ওঠে। ওরও সেইখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে রেখেছে। বন্ধ চোখজোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। কৃতিক তাতে নজর না দিয়ে হনহন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছন ঘুরে মনে মনে আওড়ায়, তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে অরু। তুই আমার না হলে অন্য কারণ নয়। সন্ধ্যা হতে না হতে সফটিকের লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজে গানের ধিম ধিম আওয়াজ ভেসে আসছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করেছে ক্যাডিলাক, মার্সিডিজের মতো নামি দামি গাড়ির বহর। পৃথিবীতে হাতে গোনা নামি দামি যে কয়টা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর নামি দামি পকার প্লেয়াররা জুয়ার টেকা জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর এক বেট ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। এলিসাও তাদের মধ্যে একজন। সবার প্রিয় নাম্বার 13। এই নামে সবাই ওকে চেনে। সবার ভালো মতোই জানা, যেই ক্লাব ওকে নিতে পারবে তারাই তরতর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে। কিন্তু এলিসা তো আর এসবে জড়াবে না। আজকে এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালোই ভালোই বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো। সফটিকের আলোতে জলজল করতে থাকা কিং ক্লাবের নেম প্লেটের সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছে ওরা চারজন। চারিপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে এলিসার বেশভূষাও ও চোখ ধাঁধানো আজ। চিকমিক করছে টপস আর লেগিংসের পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে গাঢ় লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশে স্যুটবুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে সায়র। চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। দেখতে তাকে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে। সায়রের পাশে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জেকে। চারিদিকে উকিঝুঁকি দিয়ে সবটা পরখ করে অর্ণব এগিয়ে এসে বলল, গাইস, সব ঠিকঠাক? এলিসা, তুই সায়রকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ কর। আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথে কাজ শুরু করব। মনে রাখিস, হাতে মাত্র 10 মিনিট সময়। আই রিপিট, মাত্র 10 মিনিট। এরপর এতগুলো সার্ভার একসাথে কন্ট্রোলে রাখতে পারবো না আমি। আর জেকে, তুই এখানে ওয়েট কর। এলিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে তুই এলিসাকে নিয়ে চলে যাবি। ওর বাবাকে আমরা ম্যানেজ করব। কথাটুকু শেষ করে সবার কানে একটা ব্লুটুথ লাগিয়ে দিল অর্ণব।
নাও গো মানে এটা তোমরা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। নাও গো মানে এখন যাও। ঠিক আছে? যদিও ছোট্ট একটা শব্দ তারপরেও হুট করে বলা হচ্ছে তো ঐজন্য তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমি বাংলা বলে দিলাম। মানে এখন যাও। ১০ মিনিট প্রায় শেষ হতে চলল। কৃতিক সূক্ষ্ম নজরে কাচের দেওয়াল বেষ্টিত ক্লাবের দিকে তাকিয়ে আছে। এত দূর থেকে ভেতরের কোনো কিছু ঠাহর করার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিভতে থাকা ঝিকিমিকি আলোর বহর হুট করে পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরের মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন কৃতিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল। কিন্তু না, ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব। আশেপাশে এক নজরে চোখ বুলিয়ে উদ্বিগ্ন গলায় শুধালো, ১০ মিনিট শেষ হতে চলল, ওরা কোথায়? কৃতিক ঠোঁট কামড়ে বলল, ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার সম্ভাবনা আগে আমার ভেতরে যাওয়া দরকার। সায়র যা ভিতর ডিম, ওকে ভরসা নেই। কৃতিকের কথায় সায় জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছন থেকে কৃতিক আবারও ডেকে ওঠে, ওকে। কৃতিকের ডাকে সাড়া দিতে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল। ওর দিকে একটা রিভলভার ছুড়ে দিয়ে কৃতিক বলল, ক্যাচ ইট। অর্ণব রিভলভারটা ক্যাচ করে ধরে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ে হতবাক হয়ে কৃতিকের চোখের দিকে চাইল। নিজের কোমরে গুজে রাখা আরও একটি রিভলভার গুজতে গুজতে হালকা চোখ টিপে কৃতিক বলে, ফর সেফটি পারপাস। আফটার অল ভেতরে সবার কাছে এটা আছে। এলিভেটর। আচ্ছা, একটা কথা আবার বলি, তোমরা জানি এগুলোর মানে সবাই জানো, কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি। এলিভেটর মানে হচ্ছে লিফট। এলিভেটরে দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হলরুমটাতে প্রবেশ করে, তখন চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। এত মানুষ, এত হট্টগোল, সব কেমন হাওয়ায় উড়ে গেছে। বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকে টেবিল চেয়ারগুলো উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। অর্ণব আর কৃতিক ভুরু কুঞ্চন করে চোখাচোখি করলো। অর্ণব নিচু স্বরে বলল, হোয়াটস রং? সবাই কোথায় হাওয়া হয়ে গেল? যে যেখানে খুশি যাক। এলিসার বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। লোকটা চরম ধূর্ত। এই মুহূর্তে এলিসা আর সায়রকে সেফ রাখাই আমাদের মেইন টার্গেট। কৃতিকের কথায় অর্ণব হ্যাসূচক মাথা নাড়ালো। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানো টেবিল ঝনঝন করে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হল রুমের লাইট জ্বলে ওঠে। ভেতরের রুম থেকে একে একে বেরিয়ে আসে সবাই। সায়র আর এলিসার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং এলিসার বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খুনখুনিয়ে কেঁদে ওঠে সায়র। অর্ণব ওর দিকে তাকিয়ে বিরক্তি সুরে বলে, মেয়েদের মতো কাঁদছিস কেন হাদারাম? তোদের বাঁচাতেই তো এলাম। কৃতিক এগিয়ে গিয়ে এলিসার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, আবারও নিজের মেয়ের সাথে নোংরা চাল চাললেন মিস্টার ত্রিপিকট। কৃতিকের কথায় লোকটা কপট হেসে বলল, এত কথা ভাল লাগছে না। চলো সহজ জিলে আসি। তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও, আর আমার মেয়ে আমার কাছে রেখে যাও। ওকে ছাড়া আমার ক্যাসিনো বিজনেসটা একেবারে নড়বড়ে হয়ে আছে। লোকটার কথায় কৃতিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্য করে হাসল। অতঃপর ঘাড় কাত করে বলল, গেলে আমরা চারজনই যাব। প্রয়োজন পড়লে আপনাকে ওপরে পাঠিয়ে যাব, কারণ আপনার মতো মানুষদের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতা নেই। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গেই কেউ কিছু বুঝে ওঠার আগেই এলিসাকে টান দিয়ে ওর মাথায় রিভলভার ঠেকালো কৃতিক। কৃতিকের কাণ্ডে এবার অর্ণব কিছুটা ভরকে গিয়ে বলল, জেকে কি করছিস? অর্ণবের কথায় কান না দিয়ে কৃতিক এলিসার বাবাকে বলে, আপনি ওকে মারতেন না ত্রিপিকট। কারণ এলিসা আপনার সোনার ডিম পাড়া হাঁস। বাট আমি পারবো, কারণ ও আমার ২ পয়সার কাজে আসে না। ইভেন নিজেকে বাঁচানোর জন্য শুধু এলিসা কেন, ওদের সবাইকে মারতেও আমার ১ মিনিট টাইম লাগবে না। জাস্ট পয়েন্ট আর তারপর শুট। এলিসার বাবা হেসে বলল, ভয় দেখাচ্ছ? কৃতিক তৎক্ষণাৎ সায়রের পা বরাবর একটা গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে সায়র। এলিসা, অর্ণব ওরা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে কৃতিকের দিকে। নিজের বন্ধুকে এইভাবে উইদাউট ওয়ার্নিং ছাড়া গুলি করাতে এলিসার বাবাও খানিকটা ভরকে গিয়েছে। মনে মনে ভাবছে, এই ছেলে যে যখন তখন এলিসাকে গুলি করে দেবে তার কোনো গ্যারান্টি নেই। চারিদিকে গুমোট পরিবেশ বিরাজমান। কৃতিক এলিসাকে নিয়ে এক পা দুপা করে মেইন গেটের দিকে চলে এসেছে। সায়র এখনো বসে বসে কাঁদছে। কৃতিক অর্ণবকে চোখে দিয়ে ইশারা করতে অর্ণবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে এলিসার মাথায় গান পয়েন্ট করে রাখাই এলিসার বাবা নড়তেও পারছে না, চড়তেও পারছে না। অর্ণব কাছে এগিয়ে আসতে কৃতিক স্পষ্ট বাংলায় বলে, দরজার গুপ্তমন্ত্র বদলে ফেল অর্ণব। কৃতিকের কথার আগামাথা বুঝতে না পেলে অর্ণব ভুরুকুসকে বলল, কি বদলে ফেলবো? গুপ্তমন্ত্র, গুপ্তমন্ত্র।
দরজার গুপ্ত মন্ত্র। অর্ণব বিরক্ত হয়ে বলল, আরে ভাই, গুপ্ত মন্ত্রটা আবার কি? কৃতিক দাঁত কোটমটিয়ে বলল, ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর, তাহলে তো ওরা বুঝে যাবে ছাগল। কৃতিকের কথায় অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে অর্ণবকে বোঝাতে গিয়ে এলিসার বাবা সহ সকলে কৃতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে। তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে। সায়ের এখনো পা ধরে বসে কাঁদছে। ডান। অর্ণব শব্দটা উচ্চারণ করতে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা তিনজন। যাওয়ার আগে দরজা ঠেলে সায়রের উদ্দেশ্যে কৃতিক চেঁচিয়ে বলল, দ্রুত আয় গাধা, তোর পায়ে কিছু হয়নি। তাকিয়ে দেখ, গুলিটা প্যান্টে লেগেছে। কৃতিকের কথায় কানে পৌঁছাতে সচকিত হয়ে তখনই তড়িৎ বেগে দৌড়ে দরজার বাইরে চলে এলো সায়র, এবং আর এক সেকেন্ডও অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কৃতিক। যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে, তাই এলিসার বাবা সহ ক্লাবের সবাই কক্ষের মধ্যে আটকা পড়ে গিয়েছে। বাইরে এসে এলিসাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে সায়রের হাত টেনে ওকে নিয়ে দৌড়াতে লাগলো কৃতিক। হঠাৎ এলিসাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে নিল অর্ণব। এলিসা বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু বলবে, তার ফুসরত না দিয়েই ওর হাত ধরে অর্ণব দৌড়াতে লাগলো স্বগতিতে। পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়াতে দৌড়াতে কৃতিক বলল, তাড়াতাড়ি চল, ওরও ভিলাতে একা আছে। সায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই, অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো। কৃতিক অর্ণবের দিকে তাকিয়ে শোধালো, অর্ণব কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? দৌড়াতে দৌড়াতে অর্ণব মিনমিনিয়ে জবাব দিল, তাড়াহুড়োয় মাথায় কিছু আসেনি, তাই এলিসার নাম দিয়ে এসেছি। অর্ণবের কথায় ওরা সবাই আহাম্মক বনে গেল। কৃতিক দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, আগে বলবি না? জলদি দৌড়া। ক্লাবের নিচে বাইক রাখা ছিল। একটা বাইকে কৃতিক আর সায়র উঠে পড়ে, অন্যটাতে এলিসা আর অর্ণব। অর্ণব রাইড করতে পারে না, তাই এলিসা ওদের বাইকটা রাইড করছে। রাইড করে কিছু দূর যেতেই পুলিশে কল দিল। সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কামুক্ত, ব্যাপারটা বুঝে আসতেই বাইকে বসে গুনগুনিয়ে গান ধরেছে সায়র। কৃতিক রাইড করতে করতেই বলল, কিরে, এমন একটা সময় তোর গানও মনে পড়ছে? একটু আগেই তো মেয়েদের মতো ভ্যাভা করে কেঁদে ফেলেছিলি। তা কাঁদবো না? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে গুলি ছুড়তে? তোর গায়ে তো আর লাগেনি। আমার নিশানার ওপর আমার কনফিডেন্স আছে। কি করে শিখলে এত ভালো গান পয়েন্টিং? কৃতিক মৃদু হেসে বলল, মন্ত্রীর ছেলে বলে সেফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখিয়েছিলেন। কৃতিকের কথায় স্যার ঠোঁট উল্টে মাথা নাড়ল। বাংলাদেশের কথা মনে পড়তে সব রেখে কৃতিকের মস্তিষ্কে হানা দেয় শুধুমাত্র অরু। অরুর কথা মাথায় আসতে কৃতিক বলে, স্যার ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ার্ন করলাম। কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলল, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দেব তো। পসিবল না, ওরও একা আছে। এই বলে আবারও ফ্লাইওভারে টান দিল কৃতিক। সামনে পেছনে চারিদিকে সবকিছু ঘোলাটে লাগছে। মাথাটা জ্বলন্ত ফ্যানের ন্যায় ভন ভন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়িভুড়ি দলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থরথরিয়ে কাঁপছে। বাইক থেকে নেমে হেলে দুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র। তবুও এখনো হৃৎপিণ্ডটা কেমন ধুকপুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে কৃতিক। রুমে এসে মনে মনে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে সায়র। হাত পা বিছানায় ছড়িয়ে গা এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতে নিতে কটমট করে সায়র বলল, কোন অলক্ষণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখন ঠাস করে গুলি মেরে দিচ্ছে, আবার কখনো তো বাইকে চড়িয়ে কলিজায় হাত ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। সায়র কথাটা শেষ করতে পারল না। তৎক্ষণাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে কৃতিক দাঁতে দাঁত পিষে বলল, আমার ওরু কই? আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসলো সায়র, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোর সমস্যা কি জেকে? ওরু হারিয়ে গেলেই তুই সবসময় আমাকে তেড়ে আসিস কেন ভাই? আমি কি তোর ওরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেট কৃতিকের চোখের সামনে ধরে বলল, দেখ, এই দেখ, কোথাও তোর ওরু নেই। শায়রের ফাজলামো গায়ে না মেখে কৃতিক পুনরায় শুধালো, দেখছিস কিনা সেটা বল। কৃতিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুষ্ক ঢোক গিলে এদিক ওদিক মাথা নাড়ল সায়র। কৃতিক সায়রকে ছেড়ে এলিসা আর অর্ণবের দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়ল। ওরা মাত্রই রুমে প্রবেশ করেছিল।
কৃতিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে এলিসা শুধালো, কি হয়েছে জেকে? এলিসার মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা। বাবার হাতে মরতে মরতে কোনো মতে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগঢাক ভেতরে পুরে শান্ত স্বরে কৃতিক বলল, ওরু কি দেখেছিস এলিসা? এলিসা ভুরুকুঞ্চিত করে বলল, কেন রুমে নেই? এত রাতে কোথায় যাবে? কোথাও নেই দেখেই তো তোদের জিজ্ঞেস করছি। ততক্ষণে অর্ণব নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। সবটা শুনে ও বলল, চল রিসিপশনে একবার জিজ্ঞেস করে দেখি। কোথাও বেরোলে তো এখান থেকেই বেরিয়েছে। অর্ণবের কথা যুক্তিসঙ্গত মনে করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেদিকে এগিয়ে গেল কৃতিক। ওরা চারজন রিসিপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগে বেরিয়েছে ওরু। কোথায় বেরিয়েছে সেটা তারা জানে না। রিসিপশনিস্টের কথায় মাথায় রক্ত চড়ে গিয়েছে কৃতিকের। মনে মনে ঠিক করে নিয়েছে আজ ওরুকে পেলে ওর হাতে মার খেতে খেতে ওরুর খবর আছে। অর্ণব সায়র এগিয়ে এসে বলল, এখন কি করবি? কৃতিক চোয়াল শক্ত করে বলল, ইডিয়েট একটা। আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেয়েটার। আজ খুঁজে পেলে খবর আছে ওর। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কৃতিকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনার মনে। কেন এত উন্মাদনা? কিসেরই বা এত আসক্তি? প্রায় ঘন্টাখানিক সি বিচের এই মাথা ও মাথা হাতড়ে বেরিয়েছে কৃতিক। সেই সাথে সায়র অর্ণব ওরুকে খুঁজেছে হন্য হয়ে। রাত তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। চারিদিকে ঘুটঘুটে আধার ছাপিয়ে সাগরের তীর আলোকিত হয়ে জ্বলছে সোডিয়াম নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারবারে। রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। কৃতিকের বেজায় অস্থির লাগছে, চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়ে ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসে লম্বা চুলের মেয়েটার দিকে। কৃতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই আর ও স্থির না থেকে হনহনে হাঁটা ধরল অরুর পানে। অনেকটা দূরত্ব ঘুচে গিয়ে কৃতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি, ঠিক তখনই কৃতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল অরু। অন্তরাত্মা কেঁপে উঠল অজানা আতঙ্কে। মনে মনে ভাবল, আজ আমি শেষ। রিপ অরোরা শেখ। অরুর পেছনে আরো দুটো থাই মেয়ে ছিল, তাদের হাতে ঘুড়ি আর লাটাই। কৃতিক তাদেরকে এক নজর পরখ করে অরুর কাছে এসে ওকে সজোরে চড় মারতে উদ্যত হয়ে থমকে যায়। উল্টে দুহাত দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজের বুকের মধ্যিখানে। এক্ষুনি গালে চড় হামলে পড়বে, সেই ভয়ে চোখ মুখ খিচে রেখেছিল অরু। কিন্তু কিছু সময় যেতে শরীরে শিহরণ জাগানো সেই স্যান্ডেলউড পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতেই পিটপিট করে চোখ খুলল ও। আবারও একই ঘোর লাগানো অনুভূতি। কৃতিকের শরীরে শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতেই সহ্য করতে পারে না ওরও। হাত পা কেমন অসাড় হয়ে আসে। কান গাল সবকিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে ওঠে ভেতরের সুপ্ত নারীসত্তাটা। অথচ কৃতিক ওকে নিজের বুকের মধ্যিখানে এমনভাবে শক্ত করে চেপে রেখেছে যে কৃতিকের শরীরে নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ের গিয়ে ঠেকছে। খানিকক্ষণে নীরবতা ভেঙে কৃতিক উদ্বিগ্ন সুরে শুধালো, অরু তোর বয়স কত? কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি, কিভাবে গিয়েছিলি? কোনরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়ে মুখ উঁচিয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু। পরক্ষণে ওর চোখ গেল কৃতিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরো তিনজনা চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়ালিটি শো দেখার মতোই অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জ্যান কৃতিক চৌধুরীকে দেখছে। সবাইকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে ওরও মুখ কাঁচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, সবাই কি ভাবছে? আমি কিছু জিজ্ঞেস করেছি ওরু। কৃতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরু বলে, 18 বছর 6 মাস 13 দিন, এবার ছাড়ুন। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে ওর চোখ গেল এবার কৃতিকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা ওপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে কৃতিক। তা দেখে সঙ্গে সঙ্গে ওরু বলে ওঠে, এ কি, আপনার জুতা কোথায়? পেছন থেকে হাঁক পেরে একজোড়া স্নেকার্স দেখিয়ে সায়র বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গেছিলাম কিনা। অরু দ্রুত সায়রের সামনে গিয়ে মিনতির সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিলেন না বলে না বলেই বেরিয়ে এসেছিলাম। আমি রিসেপশনিস্টকে বলে এসেছিলাম, কিন্তু উনি আমার ইংলিশ পুরোপুরি বুঝতে পারেনি বোধহয়। অরু যা, এলিসার সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়।
এমনিতে মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছিস, তাই কৃতিকের কড়া আদেশে আর নাকচ করতে পারেনি। ওরও চুপচাপ চলে গেল এলিসার হাত ধরে। ওদিকে সায়র, অর্ণব আর কৃতিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধহয় ওরা আর ঘুমাবে না। নিশুতি রাতে জোয়ার ভাটার উদ্যম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিক অপ্রতিভ লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাগা পানকৌড়িগুলো এখন চিরচির করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ার প্লেসে দাও দাও অগ্নিশিখা। সেটা থেকেই কাঠ কয়লা পোড়ানো মটমটে আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাসা ভাসা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। সায়র ফায়ার প্লেসের আগুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিক আর অর্ণবের মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর নিজেদের মনের হাজারো কৌতূহল মেটাতে সায়র যখন কৃতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখন অর্ণব ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়, আমি জিজ্ঞেস করছি। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পরখ করায় ব্যস্ত। অর্ণব ওকে ডেকে বলে, সবাইকে রেখে ওর প্রতি এত অবসেসড কেন তুই? কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়, আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা কবে থেকে এসব শুরু হয়েছে সেটা বলতো। তাছাড়া ওর জন্য যদি তোর এতটাই টান তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলল, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্ত নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে নেশার মতোই। আমি জানি ও আমার সম্পর্কে আগুন পানি সম জটিলতা, তবুও ওকে আমার চাই, অ্যাট অ্যানি কস্ট। সায়র পাশ থেকে বলে ওঠে, তাহলে তুই অরুর প্রেমে পড়েছিস? কৃতিক কপট হেসে জবাব দেয়, 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, আমি শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনে ওরও আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো উত্তাল সাগরে পাল তোলা ডিঙি নৌকা সামলানোর মতোই মুশকিল। সায়র আর অর্ণব হতভম্ব হয়ে কৃতিকের পানে চেয়ে আছে। দুজনের মনে একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহলের ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে, ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সবকিছু। তারপর ক্ষণিকের নীরবতা ভেঙে বলতে শুরু করে, ওরও যখন প্রথম কৃতিক কুঞ্জে আসে, তখন আমি সবে সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে আভিজাত্য, কর্তৃত্ব, পাওয়ার এসবই। কারণ ছোটবেলা থেকে আমাকে এটাই শেখানো হয়েছে, যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোটবেলা থেকেই ন্যানি, ট্রেইনার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলেই গিয়েছিলাম পরিবার বলে কিছু হয়। তারপর যখন একটু ম্যাচিওর হই, তখন প্রতিপত্তি আর ক্ষমতার জোরে আশেপাশে সবাইকে নিজের কন্ট্রোল করতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচতো, তাতে আমার অন্তরে পৈশাচিক আনন্দ হতো। তখন থেকে ডমিনেটিং স্বভাবটা ভেতরে ঢুকে গিয়েছে, যা এখনো বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্রে আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশে নিয়ে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমারই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনের প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং, সবকিছুই ছিল দিবাস্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান জ্ঞান সবকিছুর তখন রাজনীতিতে নিবদ্ধ। তখন মনে হতো, নিজে প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাচিক তৃপ্তি আর কিছুতে নেই। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি লোকেদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ, যার উদরে আমার জন্ম হয়েছিল। যে খুব ছোটবেলায় আমাকে ফেলে নিজের অন্তরাত্মা তৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল, সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছি আমি, তার সাথে মায়ের জাতিটাকেও। কেন যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারেনি আমাকে। হয়তো ছোট থেকে মায়ের মমতাহীন হয়ে বেড়ে ওঠা সেই জন্য। এভাবে হাজারো মানুষের বেষ্টনে একাকী বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল। অনায়াসে দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যস্ততাই ছিল তখন আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম, তার হদিশ কেউ জানতো না। বলতে গেলে আমাদের পরিবারটা দিন দিন রাজনীতি প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারের এইরূপ ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যুশয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন।
দাদার কথা রাখতে বাবাও সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরও ২ সদস্যের, অরু আর অনু। ওদের বাবা সম্বন্ধে আমার কিছুই জানা নেই। জানা থাকার কথাও না। কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনরূপ মতামত ছিল না। আমার এসবে কিছুই যায় আসে যেত না। আর কিভাবেই বা আসবে? পরিবার কি জিনিস সে তো আমি জানিই না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করত, আর আমি আমার মতো। ওই সময় ওর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কিনা সেটাই বলা মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি। তবুও আমার রুমে সারাক্ষণ উকিঝুঁকি দিত মেয়েটা। সুযোগ পেলে রুমে এসে এটা ওটা ধরতো। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে খুব মারতাম। কৃতিকের কথার মাঝে হুট করে স্যার ফোড়ন কেটে বলে, তুই কি রে? এখন যার জন্য দেওয়ানা হয়ে ছটফট করিস, তখন তাকে এভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলে, আই উইশ ওরও আগের মতো এখনো আমার রুমে উকিঝুঁকি দিত, আর তুই ওকে ঠাস-ঠুস করে মারতিস। অর্ণব সায়রকে থামিয়ে দিয়ে বলল, আহা, থাম তো তুই। জেগে তারপর কি হয়েছিল? কৃতিক পুনরায় বলতে শুরু করে, অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি। বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখ দেখাদেখি হতো না। যদি হতো সেটা অরুর জন্য। অরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবার থেকে পেতাম হাজারটা তিরস্কার আর ভর্ৎসনা। এসবের কারণে মনে মনে জিদ হতো অরুর প্রতি। জিদের বয়সে দ্বিতীয়বার আমার রুমে এলে আরো বেশি করে মেরে দিতাম ওকে। এরকম যেতে যেতে বছর খানিক চলে যায়। তারপর একদিন, এটুকু বলে থেমে যায় কৃতিক। সায়র অর্ণব দুজনে উৎকণ্ঠা নিয়ে শুধালো, তারপর একদিন কি? এবার কৃতিক নিজেই ভাবতে থাকে সেই রাতের কথা। পূর্ণিমা রাত। আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিককুঞ্জের মহলে ছাদটা আয়তনে ছোটখাটো ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি সাপেক্ষে ছাদের প্রাচীর থেকে আচারের বয়ামগুলো ঘরে আনতেই ছাদে এসেছিল ওরু। তখনই প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো দস্তর কালো দিয়ে আবৃত করে লম্বা কাউকে দেখতে পেয়ে অকস্মাৎ ভয়ে চিৎকার করে ওঠে ওরু। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগে শক্ত হাতে ওর মুখ চেপে ধরে কৃতিক। অরু থেমে গিয়ে চোখ পিটপিট করে তাকাতে কৃতিক গম্ভীর গলায় বলে, তুই এখানে কেন? কৃতিকের কথায় উত্তর না দিয়ে অরু মিনমিনিয়ে বলে, আপনার তো জ্বর এসেছে। হাতটা কেমন আগুনের গোলার মতো গরম হয়ে আছে। কৃতিক অরুর শরীরে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা। জ্বরের ঘরে তোকে দেখতে ইচ্ছে করে না। কৃতিকের রকচটা স্বভাব চরিত্র সবকিছুই অরুর জানা। তাই ও আর না বাড়িয়ে চুপচাপ আচারের বয়াম নিয়ে ছাদ থেকে নেমে যায়। মাঝরাত। কারেন্ট থাকা সত্ত্বেও রুমের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জ্বরের ঘোরে অন্ধকার রুমে শুয়ে থরথর করে কাঁপছিল কৃতিক। সন্ধ্যারাতে দুইটা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি। উল্টে হাড় কাঁপিয়ে দ্বিগুণ তালে জ্বর উঠেছে। পার্টির লোকেদের থেকে বারবার কল আসাতে মোবাইলটা বন্ধ করে রেখেছে ও। অনেক বেশি জ্বরের তোরে অন্ধকার রুমের মাঝেই জোনাকি পোকা দেখছিল কৃতিক। ঠিক তখনই গভীর তিমির হটিয়ে একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করে কিশোরী অরু। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় আধচানা ঘোমটা। কৃতিক তখনও জোরের তোপে বারবার দীর্ঘশ্বাস ফেলছিল। ওরও মোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজে থেকেই বলল, বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটরও নষ্ট হয়ে পড়ে আছে। আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি। তুই যা তো। কৃতিকের এহেন ধমকে ওরও যায় না। চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর পাশ ঘেঁষে। ওরকে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে নাক টেনে বলে, কি হলো, যাচ্ছিস না যে? আবারও মার খাওয়ার শখ জেগেছেন? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। ওরও মুখ কাচুমাচু করে বলে, মা আঙ্কেলের সাথে শহরের বাইরে গিয়েছে। মামির অসুখ শুনে সকাল সকাল আপাও নানা বাড়ি গিয়েছে। বলেছিল বিকেলের মধ্যে ফিরবে, কিন্তু ফেরেনি। এখন আবার কারেন্টও নেই। আমার অন্ধকার ভয় করছে ভাইয়া। এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলেই চলে যাব। অরুর আকুতি ভরা টলটলে চোখের দিকে এক পলক তাকিয়ে নিজে একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতে জায়গা করে দিল কৃতিক। অরু টু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পড়ে। কৃতিক চোখ দুটো বন্ধ রেখে অরুর উদ্দেশ্যে বলে,
ভালো করে বস, মারবো না। অরু এবার ভালোভাবেই বসে। হাতে থাকা জলপট্টিটা কৃতিকের কপালে রেখে দেয়। কৃতিক ভুরুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলল, এটা কি দিয়েছিস? অরু জানায়, জ্বর হলে আমাদের মাথায় এটা দিয়ে রাখে। এতে অনেকটাই আরাম লাগে। আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। মনে হলো আপনার এটার প্রয়োজন, তাই নিয়ে এসেছি। অরুর কথা শুনে কৃতিক ওর মুখের পানে চাইল। গত ১.৫ বছরে আজই বোধহয় এই প্রথমবার ঠিকভাবে অরুর মুখের দিকে তাকালো কৃতিক। সদ্য কিশোরীতে রূপ নেওয়ায় কচি একটা চেহারা। টিমটিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলোয় ওর চেহারাটা অপসরীর মতোই সুন্দর লাগছে। তীব্র জ্বরের ঘরে থাকা কৃতিকের নেশালো চোখ দুটোতে হুট করেই কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই। কৃতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে অরু ঠোঁট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টি আবারও উল্টে দিল। আমার জন্য কেন করছিস এসব? কৃতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে। কী বা বলবে ও? দেখছে মানুষটা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছে না অবধি। একা একা কষ্ট সহ্য করছে। তাই তো হাতে করে জলপট্টিটা নিয়ে আসা। কি হলো, কিছু বল। অরু আস্তে করে জবাব দেয়, আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। কৃতিকের মতো পরিবারচ্যুত বেপরোয়া বেখেয়ালি মায়ের বাঁধনহীন ছেলের কাছে অরুর অযাচিত মনে মুখ ফসকে বলা এই বাক্যটা ছিল আকাশ সম আন্তরিকতা। অরুর কথায় অধিক তাপমাত্রায় দাউ দাউ করে জ্বলতে থাকা হৃদয়টা হঠাৎ করে কেমন শীতল হয়ে গেল। উল্টে হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ তালে। হুট করে মনে হতে লাগলো অরু ওর আপন, খুব আপন। অরুর দিকে তাকিয়ে হিবিজিবি ভাবতে ভাবতে কখন যে বিদ্যুৎ চলে এসেছে টের পায়নি কৃতিক। টের পাওয়ার কথাও নয়, কারণ এই রুমে এখনো আলো জ্বলছে না। বাইরের ঘরে মৃদু আলো জ্বলতে দেখে অরু বলে ওঠে, বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি যাই। কৃতিক অরুর হাত টেনে ধরে, ঘোর অসম্মতি জানিয়ে বলে, কোথাও যাবি না তুই, এখানে বসে থাক আমার সামনে। কেন? কৃতিক হাসকি স্বরে জবাব দেয়, তোকে দেখব তাই। কৃতিক শক্ত করে অরুর হাত ধরে রেখেছে। উপায়ান্তর না পেয়ে অরু সেখানেই বসে থেকে সারা রাত। এক পর্যায়ে ঝিমুতে ঝিমুতে কখন যে কৃতিকের বুকের উপরে ঘুমিয়ে পড়েছে সেটা অরুর অজানাই রয়ে যায়। অথচ কৃতিকের চোখে এক ফোঁটাও ঘুম নেই। ও সারা রাত জেগে ঘোর লাগা চোখে অরুকে দেখেছে। সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গিয়েছে, তবুও দেখেছে। শেষমেশ অরু যখন কৃতিকের বুকে ঘুমিয়ে পড়ে, তখন দ্বিতীয়বারের মতো আবারও হৃদস্পন্দন গতি হারায় কৃতিকের। ও চোখ দুটো বন্ধ করে হিসিয়ে বলে, তুই আমার অরু, খুব তাড়াতাড়ি বড় হয়ে যা। তোকে আমি দেখব, সারা জীবন ধরে দেখব। সেদিন রাতের পর থেকে কৃতিকের হৃদয়ে বাসা বাঁধে অরুর প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নাম ধাম নেই। শুধু হৃদ মাঝারে বয়ে চলা এক সুপ্ত, গভীর আর বেসামাল অনুভূতির ছড়াছড়ি। ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় অরুর প্রতি নিজের দখলদারি। অরু যে রাস্তা দিয়ে স্কুলে যেত, সেই রাস্তায় সবসময় দুজন লোক লাগানো থাকতো। অরু কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, বন্ধু মহলে কোনো ছেলের আনাগোনা আছে কিনা সবকিছুরই পাই টু পাই খবর নিত কৃতিক। অরু আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছে বলে সেই দিন বাপ দাদার আমলে ঐতিহ্যবাহী আম গাছটাকে কেটে কুটে বাড়ি থেকে বিদায় করে কৃতিক। বাড়ির ঐতিহ্য বাপদাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলায় ছেলের বেপরোয়া কাণ্ডে জামশেদ জান চৌধুরীও হতবাক হয়েছিলেন। কিন্তু বলার মতো কিছুই নেই তার। কী বা বলবেন? ছেলে কি তার কথা শোনে? এভাবে সময়ের পরিবর্তনে সে আসক্তি বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত কৃতিকুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় অরুর জন্য। কিশোরী অরুর মাথায় ঢোকে না, হঠাৎ করে কৃতিক কেন তার ওপরে এত অধিকার দেখাচ্ছে। আগে তো কখন আসতো কখন যেত তারই হদিশ থাকতো না। আর এখন বাড়িতে কেউ না থাকলে কৃতিককে দেখতে পায় ওরও। শুধু দেখতে পায় বললে ভুল হবে। ওকে জোর জবরদস্তি করে নিজের সামনে বসিয়ে রাখে কৃতিক। চোখের সামনে থেকে সরলে গালে এসে আছড়ে পড়ে শক্ত হাতের থাপ্পড়। থাপ্পড় খেয়ে ওরু কাঁদলে পুনরায় থাপ্পড়। এভাবে দিন যাচ্ছিল। সবার অগোচারের ভেতরে সুপ্ত অনুভূতিগুলো তরতর করে বাড়ছিল কৃতিকের মাঝে। কৃতিকের হুটহাট করা পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো ওর রুমের ধারে কাছেও ভেরে না ওরও। মাঝে মধ্যে ওকে এক নজর দেখে চলে যাবে বলে ওর নাম করে কৃতিক জোরে জোরে ডাকে। তবুও সেদিকে পা বাড়ায় না ওরও। তবে আজকে দুরু দুরু বুকে সে আসতেই হলো কৃতিকের রুমের সামনে। বাড়ির অফিস রুমে পার্টি অফিসে মিটিং চলছে, সবাই উপস্থিত। অথচ কৃতিকের খবর নেই।
মোবাইল বন্ধ করে অন্দরমহলে বসে সে কি করছে কে জানে। মিটিংয়ের মাঝে সবাই তর্ক বিতর্কে ব্যস্ত। তাই জামশেদ জায়ান চৌধুরী অরুকে ডেকে বলে, তোমার কৃতিক ভাইয়াকে ডেকে দাও তো অরু। তার কথা রাখতে আপাতত ভোর সন্ধ্যাবেলায় কৃতিকের রুমে কড়া নেড়েছে অরু। অরু কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে হ্যাঁচকা টানে ভেতরে নিয়ে গেল কৃতিক। ভেতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে অরুর উদ্দেশ্যে বলে, গত দুদিন ধরে ডাকছি তোকে, সামনে আসছিস না কেন, কি সমস্যা? অরু মুখ ঝামটি দিয়ে বলে, সবসময় বকাঝকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে তো মারলে পেছনে ঘুরঘুর করতি, তখন বিরক্ত লাগতো না? তখন তো বুঝতাম না যে আপনি আমায় এত অপছন্দ করেন। এখন তো বুঝি আমি আপনার সৎ বোন, তাই আমাদের দু চোখে দেখতে পারেন না আপনি। অরুর কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরে কৃতিকের হাত পড়তে দেরি হলো না। কৃতিক চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা কেন দিয়েছি জানিস? নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না। আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই। আর না আমি তোকে বোনের নজরে দেখি। মার খেয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসে ফুঁপিয়ে কাঁদছে অরু। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ক্রুব্ধ মস্তিষ্কটাকে স্থির করে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ে কৃতিক। তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আই এম সরি অরু, খুব লেগেছে? কেন আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি, তখন আমার আজকের কথাগুলো ঠিক বুঝতে পারবি। ততদিনে শুধু তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমার। কৃতিকের মুখে আদুরে আওয়াজ শুনে অভিমানে অরু এবার শব্দ করে কেঁদে উঠল। এভাবে নাক ফুলিয়ে কাদায় ওকে অনেক বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগছিল কৃতিকের চোখে। তাই নিজেকে সংযত না রাখতে পেরে হুট করে ওর গালে সশব্দে চুমু খেয়ে বসল কৃতিক। তবে ওদের বসার ধরনটা এমন ছিল যে কেউ পেছন দিক থেকে দেখলে ভুল বুঝতে পারে। হলো তাই। মিসেস আজমেরি শেখ বাড়িতে ছিলেন সেই দিন। কৃতিকের রুম থেকে মেয়ের ক্রন্দনরত আওয়াজ শুনে তিনি বুঝে গিয়েছিলেন আবারও হয়তো তার ছোট্ট মেয়েটাকে মেরেছে কৃতিক। তৎক্ষণাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য কৃতিকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমে প্রবেশের আগেই পা দুটো আটকে গেল তার। সন্ধ্যা রাতের আফসা আলোয় তিনি স্পষ্ট দেখলেন তার ছোট্ট মেয়েটার সাথে ঘনিষ্ঠ সময় পার করছে কৃতিক। পার্টি অফিসে ছোট বড় সবার সামনে পরপর অনর্গল থাপ্পড়ের আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে কৃতিকের গৌর মুখমণ্ডল। আর দুটো থাপ্পড় দিলেই হয়তো নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তবুও কিছুতেই থামানো যাচ্ছে না জামশেদ জায়ান চৌধুরীকে। রাগের তোপে থরথর করে কাঁপছে তিনি। হাতের পাশাপাশি মুখ দিয়ে যা আসছে সেটাই বলে আঘাত করছে নিজের একমাত্র ছেলেকে। ওরও অনু ওর মায়ের আঁচল ধরে রুমের এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। জামশেদ জান চৌধুরী ওকে মারতে মারতে ক্লান্ত হয়ে বললেন, আমার আগেই বোঝা উচিত ছিল কোনো আমেরিকান নাচনেওয়ালির ছেলের চরিত্র এর চেয়ে ভালো আর হবে না। বরাবরই নিজের মায়ের কথা শুনলে কৃতিকের মাথায় রক্ত উঠে যায়, উগ্রতার চরম সীমানায় পৌঁছে যায়। এবারও তাই হলো। চিৎকার করে নিজের বাবার মুখের ওপর বলল, তুমি সেই আমেরিকান নাচনেওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে জামশেদ জান আবারও ওকে সজোরে চড় মারলেন। অতঃপর আশেপাশে চেলাপেলাদের ডেকে বললেন, প্রাইভেট জেটের ব্যবস্থা করো, আজ এই মুহূর্তে ও দেশ ছাড়বে। স্বাধীনতা পেতে পেতে ওর ভেতরে পুরোটাই নর্দমার মতো কালো হয়ে গিয়েছে। ওকে শুদ্ধ করা প্রয়োজন। তার জন্য সবার আগে ওর স্বাধীনতা হরণ করতে হবে। আজ এই মুহূর্তে জায়ান কৃতিক চৌধুরী রাজনৈতিক পদ বাতিল করা হলো। তোমার রাজনৈতিক জীবন এখানেই সমাপ্ত। বিদেশ গিয়ে মানুষ হয়ে ফেরো। বাবার কথার পিঠে কৃতিক একটা তাচ্ছিল্যের হাসি ছুঁড়ে মারে। দলের লোকেদের হাত থেকে নিজের পাসপোর্ট আর ব্যাগ ছো মেরে নিয়ে ছোট্ট অরুর দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে বলে, ফিরবো না। কোনো দিন ফিরবো না এদেশে। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাব। কারণ কৃতিক কোনো জিনিস হাত পেতে নেয় না, কেড়ে নেয়। কৃতিক যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছিল, তখন দোতলার দেওয়াল জোড়া জানালা দিয়ে ওর পানে অসহায়ের মতো তাকিয়েছিল ওরও। কৃতিকও তাই। ও গাড়িতে বসেছিল ঠিকই, তবে হিংস্র দপদপে চোখ দুটো ছিল দোতলার জানালায় নিবদ্ধ। এক পর্যায়ে গাড়িটা যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবুও সেই দিকে তাকিয়ে রয় ওরু। কি নিয়ে এত ঝামেলা হলো সেসব মাথায় না ঢুকলেও এটা ঠিকই বুঝতে পেরেছে ও, আজ ওর জন্যই বাড়ি ছাড়া হয়েছে বাড়ির একমাত্র রাজপুত্র জায়ান কৃতিক চৌধুরী। ওদিকে যেতে যেতে কৃতিকের কেটে যাওয়া ঠোঁট দুটো বাঁকা হাসিতে প্রসারিত হলো। ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে বিড়বিড়ালো সে,
লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পার্মানেন্ট অ্যান্ড আই এম ডেঞ্জারাসলি অবসেসড উইথ ইউ অরোরা শেখ। খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটুখানি বড় হ। আমি অপেক্ষার প্রহর গুনছি। আচ্ছা, এখানে মাত্র যে কথাটা বলা হলো, লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পার্মানেন্ট অ্যান্ড আই অ্যাম ডেঞ্জারাসলি অবসেসড উইথ ইউ, এটার অর্থ হলো ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু আবেশ স্থায়ী, আর আমি তোমার প্রতি বিপজ্জনকভাবে আচ্ছন্ন। বুঝলা সোনামণিরা, এখানে কি বলা হলো? জায়ান কৃতিক চৌধুরী কিন্তু অরোরা শেখের ওপর বিপজ্জনকভাবে আচ্ছন্ন। কিন্তু তোমরা ভিডিও দেখছো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছো না। এরকম করলে হবে বলো? ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের অপ্রিয় পাঠিকা তোমাদের সাথেই আছে, হারিয়ে যাচ্ছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।